নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়ে। গত পর্বে কট্টরপন্থার পাল্টা আঘাত নাসিরকে আহত করে দিয়েছিল। আজ সে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে এবং বিছানায় শুয়ে ঠিক সেই যন্ত্রণাই অনুভব করছে যা একসময় তার হামলার কারণে ফিরদৌস সহ্য করেছিল। নাসিরের আত্মমন্থন এখন ধর্মের দর্শনের ওপর কেন্দ্রিক। যে রাতে আমাকে মারার চেষ্টা করেছে ও হয়তো আল্লাহর নাম নিতে নিতেই আমার ওপর ওয়ার করেছে। আপনার কি এতে বিচিত্রতা মনে হয় না? বিচিত্রতার সমাধান, নাসির বুঝে গেছে ধর্মের নামে হওয়া অত্যাচার আসলে ধর্মকে বদনাম করার কাজ। সে দেখতে পাচ্ছে কিভাবে কট্টরপন্থী সংখ্যালঘু গোষ্ঠী পুরো সম্প্রদায়কে বদনাম করে আর কিভাবে সংখ্যাগরিষ্ঠ সমাজ ভয়ে চুপ করে থাকে। ফিরদৌসের মূল্য ৩ বছর কারাগারে কাটানোর পর নাসিরের চোখে ফিরদৌসের লাখো গুণ ধরা পড়ছে। সে এখন অনুতপ্ত যে নিজের অযোগ্যতার কারণে সে তাকে হারিয়েছে। নতুন দৃষ্টি, নাসির এখন মেয়েদের উচ্চশিক্ষা দেওয়ার পক্ষপাতী এবং হিজাব বোরখার বিধিনিষেধের মধ্যে সে প্রতিভার অপচয় দেখতে পাচ্ছে। এই চিন্তন থেকে নাসিরের সংকল্প দৃঢ় হয়, নিজের কাজের মাধ্যমে সে ভ্রান্ত ধারণাগুলো মুছে ফেলবে এবং নিজের সম্প্রদায়ের নারীদের পুরুষদের সমান স্তরে দেখতে চাইবে। এরই মধ্যে নাসিরের বিশ্বস্ত মেকানিক ইমরান তার নিরাপত্তার জন্য প্রতিদিন তার সাথে আসতে শুরু করেছে। 1 মাস কেটে যাওয়ার পর আম্মি ইমরানকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন এবং মানবিকতার এক নতুন গল্প শুরু হলো। খাওয়ার পর সাধারণ আলাপচারিতায় আম্মি ইমরানকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার পরিবারে কে কে আছেন? ইমরান, যে এতদিন নিজের দুঃখ চেপে বসেছিল, এক দীর্ঘশ্বাস ফেলে এবং এক বেদনাদায়ক গল্পের রহস্য উন্মোচন করে। সবার গল্প, ইমরানের সুন্দরী ও বুদ্ধিমতী 22 বছর বয়সী বোন শোভা, যার গণিত ও বিজ্ঞানে স্টেট বোর্ডে 10ম স্থান ছিল, আজ সে 3 মাসের এক মেয়ের মা। ইমরান চায় তার ঘর যেন আবার নতুন করে গোছানো হয়। আর্থিক বাধ্যবাধকতায় আব্বু 1.5 বছর আগে কেন এক আরবি দালালের ওপর বিশ্বাস করেছিলেন? ইমরানের বোন শোভাও কি নাসিরের মতো কোনো অন্যায়ের শিকার হয়েছে? নাসির কি এখন নিজের মতো অন্য কারোর গল্প শুনতে পাবে? শুনুন মানবতার দর্শন, কট্টরপন্থার সমালোচনা এবং এক নতুন করুণায় ভরা গল্পের সূচনা, মানব পরিচয়। আপনি শুনবেন পর্ব 13, আত্মমন্থন, দর্শন এবং সবার গল্প। তারপর সকালে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নাসির অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরল। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে আম্মির বুক কেঁপে উঠল, কিন্তু যখন তিনি সহযোগীর সাহায্যে নাসিরকে নিজেই হেঁটে নামতে দেখলেন, তখন তিনি স্বস্তি পেলেন। নাসির তাকে পুরো ঘটনা জানাল। আম্মি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সেই সময় নাসির যন্ত্রণার মধ্যেও হাসতে হাসতে বলল, আপনি আমার কুশলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন, অথচ যে রাতে আমাকে মারার চেষ্টা করেছে সেও হয়তো আল্লাহর নাম নিতে নিতেই আমার ওপর হামলা করেছে। আম্মি, আপনার কি এতে বিচিত্রতা মনে হয় না? আম্মি তখন নাসিরকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, আমার আল্লাহ সবাইকে দুনিয়ায় জন্ম নেওয়ার বরদান তাদের জীবনে সুখ ও সমৃদ্ধির লক্ষ্যেই দেন। এটা আল্লাহর ওপর বিশ্বাস রাখা কোনো বান্দার বোঝার অভাব যে সে অন্যদের জানের দুশমন হয়ে ঘুরে বেড়ায়। এমনটা করে সে অকারণেই নিজের ধর্ম ও সম্প্রদায়কে বদনাম করে দেয়। তুমি চিন্তা করো না, দুনিয়ায় এমন ভ্রান্ত মানুষ খুব বেশি নেই। কিছু সময় কাটলে মানুষ তোমার ওপর হওয়া ফতোয়ার কথা ভুলে যাবে। ফতোয়া প্রদানকারীরা অন্য কারোর ওপর ফতোয়া দেওয়ার নতুন বাহানা খুঁজে পাবে। তুমি যে গুনাহ করেছিলে তার সাজা তুমি পেয়ে গেছো বাবা। এখন আমার বিশ্বাস যে ভবিষ্যতে তোমার ওপর আর কোনো বিপদ আসবে না। আম্মি এক লম্বা বক্তৃতা দিয়ে দিলেন। নাসিরের আঘাতের কারণে আগামী 5 দিন তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হলো। বিছানায় শুয়ে বা সোফায় বসে সে এখন ঠিক তেমনই কষ্ট ভোগ করছে যেমনটি তার হামলার ফলে ফিরদৌস ভোগ করেছিল। এখন সে বুঝতে পারল যে আঘাতের যন্ত্রণা ব্যথানাশক ওষুধ খেয়ে কমানো যায়, কিন্তু কোনো অপরাধ ছাড়াই কারোর দ্বারা প্রাণনাশের চেষ্টার ফলে যে মানসিক ক্ষত তৈরি হয় তাকে শান্তি দেওয়ার কোনো ওষুধ হয় না।
এমন মানসিক যন্ত্রণা থেকে কেবল সময়ের সাথে সাথেই মুক্তি পাওয়া সম্ভব। সে বারবার ভাবত যে তার মানুষ হিসেবে জন্ম নেওয়ার পেছনে যখন আল্লাহ আছেন, তখন তাকে অকালে মেরে ফেলার জন্য প্ররোচিত করা আল্লাহর কাজ কখনোই হতে পারে না। দুনিয়ায় ধর্মের নামে যেখানেই হত্যা আর অত্যাচার চলছে, সেগুলো ধর্মকে বদনাম করার কাজ। এতে আল্লাহর ইবাদত হয় না, আর এমন কাজ করা ধর্ম অনুসারে চলাও নয়। ততদিনে সে সাহিত্য ও দর্শনের অনেক বই পড়ে ফেলেছে। এর ফলে তার যুক্তি দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে। সে এখন দেখতে পাচ্ছে যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল জনসংখ্যার মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষ কট্টরপন্থী বা সন্ত্রাসী। তাদের কাজকে অন্য সম্প্রদায়ের মানুষ নাসিরের পুরো সম্প্রদায়ের পরিচয় হিসেবে ধরে নেয়। অথচ বাস্তবতা হল, এই কট্টরপন্থীদের বাইরে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের এদের সাথে কোনো সহমত নেই। সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কট্টরপন্থী আর সন্ত্রাসীদের ভয়ে চুপ থাকাকেই শ্রেয় মনে করে অথবা ভিড়ের পেছনে থাকাতে নিজেদের ভালো মনে করে। খুব কম মানুষই আছে যারা তাদের সাথে দ্বিমত পোষণ করে রুখে দাঁড়ায়। আর এমন মানুষদের ওপরই কট্টরপন্থীরা ফতোয়া জারি করে। নাসির এখন ভাবছে যে তাদের সম্প্রদায়ের নারীদের মধ্যে ফিরদৌস সেই ব্যতিক্রমদের একজন যে পড়াশোনার সুযোগ পেয়েছে। ফিরদৌস আইনজীবী হতে পেরেছে। পড়াশোনা করাই সে যুক্তি দিতে জানে। এর ফলে ফিরদৌস কোনো অন্ধ অনুকরণে না পড়ে নিজের বিবেকে প্রগতিশীল সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। নাসিরকে তার জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলোর মধ্যে গত ৩-৪ বছর কারাগারে কাটাতে হয়েছে। এই সময়ের মধ্যেই তার আব্বুও দুনিয়া ছেড়ে চলে গেছেন। যাকে নাসির আগে কাফের মনে করত, সেই হরিশচন্দ্র তার ন্যায়ের কারণে নাসিরের আদর্শ ও অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এভাবেই অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি নাসিরের ঘৃণা মিটে গেছে। কারাবাসের শেষ কয়েক মাসে নাসিরের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন সে ফিরদৌসের মধ্যে লাখো গুণ দেখতে পাচ্ছে। তার এখন পস্তাতে হচ্ছে যে কেন সে ভুল বুঝে ফিরদৌসকে প্রকাশ্যে চরিত্রহীন বলেছিল। এখন ফিরদৌসকে তার কাছে এক গুণবতী নারী মনে হচ্ছে, আর তাকে হারিয়ে ফেলাকে নাসির নিজের দুর্ভাগ্য বলে মনে করছে। এই সব কিছুর কারণে নাসিরের সেই ৩ বছরের জেলজীবন এখন আর বৃথা মনে হচ্ছে না। সেই সময়টাকে সে জীবনের জন্য একটি শিক্ষার সময় বলে মনে করছে। নাসির এখন ভাবে, সে যদি জেলে না যেত, তবে জীবনের প্রতি এমন সঠিক দৃষ্টিভঙ্গি হয়তো সারা জীবনেও পেত না। দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় নাসির এখন নিজের সম্প্রদায়ের মেয়েদের উচ্চশিক্ষার পক্ষপাতী হয়ে উঠেছে। নারীদের হিজাব ও বোরখায় থাকতে বাধ্য করার রীতিনীতির মধ্যে সে এখন ত্রুটি খুঁজে পাচ্ছে। সে এখন কষ্ট পায় এই ভেবে যে তার সম্প্রদায়ের বিধিনিষেধের কারণে ৫০% প্রতিভার অপচয় ঘটছে। শুধু তাই নয়, নারীদের ওপর বিধিনিষেধ জারি করতে গিয়ে পুরুষরা নিজেদের অনেক শক্তি বৃথা নষ্ট করে বলে নাসির মনে করে। এখন নাসির ভাবে যে আজ যখন সারা দুনিয়া একবিংশ শতাব্দীতে নির্ভয়ে বাঁচার আনন্দ খুঁজছে, তখন নাসিরের সম্প্রদায়ের নারীরা ৩ শতাব্দী আগের বিপদের কল্পনা করে ভয়ে জর্জর হয়ে এবং তুলনামূলকভাবে কম শিক্ষিত হয়ে বাঁচতে বাধ্য হচ্ছে। ৫ দিন নাসিরের এই ধরনের আত্মমন্থনে কাটল। এই চিন্তাভাবনার মাধ্যমে নাসিরের সংকল্প আরও দৃঢ় হল। আগামী সময়ে নিজের কাজের মাধ্যমে সে অন্য সম্প্রদায়ের মনে থাকা নাসিরের সম্প্রদায় সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো মুছে দিতে চায়। সেই সাথে সে চায় নিজের সম্প্রদায়ের নারীরাও যেন অন্য সম্প্রদায়ের নারীদের সমান স্তরে দাঁড়াতে পারে। পরের দিন নাসির ট্যাক্সি করে তার ওয়ার্কশপে গেল, কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে পেটে ব্যথা শুরু হওয়ায় সে ফিরে আসার সিদ্ধান্ত নিল। নাসির তার বিশ্বস্ত মেকানিক ইমরানকে প্রয়োজনীয় নির্দেশ দিল। যখন নাসির বাড়ি যাওয়ার জন্য ক্যাব বুক করতে চাইল, তখন ইমরান তাকে বলল, ভাইজান, আপনার বিরুদ্ধে ফতোয়া জারি আছে। আপনার ওপর হামলাও হয়েছে, বিপদ এখনো কাটেনি, তাই আমি কয়েকদিন আপনাকে বাড়ি থেকে ওয়ার্কশপ আর ওয়ার্কশপ থেকে বাড়ি পৌঁছে দিতে আপনার সাথে থাকতে চাই। নাসির ইমরানের এই মানবিকতাকে সম্মান জানিয়ে তাতে সায় দিল। এভাবেই প্রতিদিন সকালে ইমরান নাসিরের বাড়িতে আসত এবং রাতে নাসিরকে পৌঁছে দিতে নাসিরের গাড়িতেই আসত। এই রুটিন যখন 1 মাসের বেশি চলল, তখন একদিন সকালে নাসিরের আম্মি ইমরানকে বললেন, ইমরান বাবা, আজ রাতে আমাদের সাথেই খাওয়া দাওয়া করে বাড়ি যেও। ইমরান এই আমন্ত্রণে রাজি হল।
সেদিন রাতে যখন ইমরান নাসিরকে ছাড়তে এল, তখন সে অধিকারের সাথেই স্নান করার জন্য বাথরুম ব্যবহারের অনুমতি চাইল। স্নান সেরে ইমরান সাথে আনা পরিষ্কার জামাকাপড় পরে নিল। এভাবেই সে ওয়ার্কশপের ময়লা পোশাক পরা মেকানিক রূপটি বদলে ফেলল। এরপর ইমরান আম্মির হাতের রান্না নাসিরের সাথে খুব তৃপ্তি করে খেল। আম্মিও নাসিরের মতোই ইমরানকে পরম মমতায় পেট ভরে খাওয়ালেন। খাওয়ার পর ইমরান চলে যেতে কোনো তাড়া দেখাল না। সে বসার ঘরে বসে নাসিরের সাথে গল্প করতে থাকল। আম্মিও কাজ সেরে সেখানে এলেন। তিনি ইমরানকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার পরিবারে কে কে আছেন? ইমরান যেন এই প্রশ্নটির জন্যই অপেক্ষা করছিল। সে বলতে শুরু করল, জি, আমার আম্মি, আব্বু আর আমার থেকে 2 বছরের ছোট বোন আছে। আমি এই বাড়িতে একমাত্র রোজগেরে। আমার আব্বাও মেকানিক ছিলেন, কিন্তু এখন প্যারালাইসিসের কারণে তিনি কাজ করতে পারেন না, বাড়িতেই থাকেন। আম্মি তখন জিজ্ঞাসা করলেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করলে তোমার স্ত্রী এসে ঘরের কাজে সাহায্য করতে পারবে। ইমরান দীর্ঘশ্বাস ফেলে জানালো, জি, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার ছোট বোনের কোলে এখন 3 মাসের মেয়ে। বোনের সংসার আবার নতুন করে গোছানো হলে তবেই আমি আমার বিয়ের কথা ভাবতে পারব। নাসিরের সন্দেহ হলো যে ইমরানের বোনকেও কি আমার মতো কোনো নাসির তালাক দিয়েছে। নাসির কৌতূহল ভরে জিজ্ঞাসা করল, ইমরান, কি হয়েছে? বোনের কোলে বাচ্চা থাকতে তার আবার ঘর বাঁধার কথা উঠছে কেন? ইমরান জানালো, আমার ছোট বোন শোভা এখন মাত্র 22 বছরের। সে খুব সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে। 1.5 বছর আগে এক আরবি দালালের সাথে আব্বুর দেখা হয়েছিল। সেই দালাল দুবাইয়ের একটি সম্বন্ধ এনেছিল শোভার জন্য। আমার 2 দিদির বিয়েতে আব্বুর সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল। সেই অবস্থায় আর্থিক চাপে পড়ে আব্বু দালালের কথা বিশ্বাস করেছিলেন। আব্বু ভেবেছিলেন শোভা হয়তো দুবাইয়ের এক আমিরি ঘরে সুখে থাকবে। আমাদের শোভা খুব মেধাবী। সে স্টেট বোর্ডের 12 শ্রেণীর পরীক্ষায় গণিত বিজ্ঞানে 10ম স্থান অর্জন করেছিল। শোভার সুখ সেসবে ছিল না যা আব্বু ঠিক করেছিলেন। আমি সেটা বুঝতে পারছিলাম, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এমন ছিল না যে আমরা তার উচ্চশিক্ষার খরচ সামলাতে পারি। এ কথা বলে ইমরান আবেগপ্রবণ হয়ে চুপ করে গেল। নাসির আর আম্মি সাগ্রহে ইমরানের কথা শুনতে চাইলেন। তারা চাইলেন ইমরান যেন জলদি বাকি রহস্যটা বলে। একটু নিচু গলায় ইমরান বলতে শুরু করল, শোভা খুব অনুশাসিত আর বাধ্য মেয়ে। সে মাথা নিচু করে সেই সব কিছু মেনে নিয়েছিল যা পরিবারের বড়রা তার ভালোর জন্য বলছেন মনে করে তাকে করতে বলেছিলেন। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের ওপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা এবং বিশ্লেষণ। উপশিরোনাম, আত্মমন্থন, দর্শন এবং সভার গল্প। এই পর্বটি নাসিরের চরিত্র বিকাশের এক গুরুত্বপূর্ণ মোড়। চাকুর হামলা থেকে পাওয়া শারীরিক ও মানসিক যন্ত্রণা তাকে ফিরদৌসের যন্ত্রণার অভিজ্ঞতা করায়, যা তার বৈচারিক পরিবর্তনকে এক মজবুত ভিত্তি দেয়। 1. যন্ত্রণা, যুক্তি এবং ধর্মীয়তা। নাসির নিজের যন্ত্রণাকে ধর্ম ও মানবতার যুক্তির সাথে মিলিয়ে দেখছে। আল্লাহর নাম এবং হত্যা। নাসিরের এই প্রশ্ন যে কেন আল্লাহর নাম নিয়েও হত্যা করা হচ্ছে, তা দেখায় যে তার বিবেক এখন কট্টরপন্থা থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। সে বুঝতে পারে দোষ ধর্মে নয়, বরং তা ভুলভাবে বোঝা মানুষের মধ্যে। মানসিক যন্ত্রণা, ফিরদৌসের ওপর হওয়া অত্যাচারের কথা নাসির এখন প্রথমবার অনুভব করছে। সে বোঝে শারীরিক আঘাত সেরে যায়, কিন্তু মানসিক আঘাত সারতে সময় লাগে। কারাবাসের মূল্য। নাসিরের কাছে 3 বছরের জেল এখন আর শাস্তি নয়, বরং একটি শিক্ষা যা তাকে জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। 2. প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্ম। নাসিরের আত্মমন্থন তাকে নারী শিক্ষার এবং নারী স্বাধীনতার পক্ষপাতী করে তুলছে। সে বুঝতে পারে যে বিধিনিষেধ নারীদের প্রতিভা নষ্ট করে এবং পুরুষদের শক্তিও তা নিয়ন্ত্রণে বৃথা ব্যয় হয়। 3. ইমরান এবং শোভা, গল্পের নতুন মোড়। ইমরানের নিঃস্বার্থ সেবা নাসিরের নতুন জীবনকে শক্তি যোগায়। শোভার গল্পে নাসির পিতৃতান্ত্রিক এবং আর্থিক শোষণের এক জলজ্যান্ত ছবি দেখতে পায়। এই পর্বে নাসির একজন অপরাধীর থেকে একজন সহায়তাকারীর ভূমিকায় আসার পথ খুঁজে পাচ্ছে। পর্ব 13 সমাপ্ত।